প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে গ্রেপ্তার করা হলো গত রোববার ২১ জুন, ঢাক ঢোল পিটিয়ে। পুরো দেশ নড়ে চড়ে বসল এমন একটি ঘটনায়। ক্ষমতায় বিএনপি সরকার আর বিএনপি দলীয় এমপির ছেলেকে গ্রেপ্তার করা হলো। বিষয়টি বেশ সাড়া ফেলেছিল পুরো দেশে। এমনকি বিএনপি বিরোধীরাও, যারা বিএনপি হেইটার্স বলতে গেলে এমন যারা আছেন, তারাও কিন্তু নড়ে চড়ে বসেছিলেন যে কি হতে চলেছে। সরকারের মেয়াদ মাত্র ৪ মাস হয়েছে, এরই মধ্যে একজন সিটিং এমপির ছেলেকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা একটি বিশাল ব্যাপার। বাংলাদেশের মতো দেশে আমাদের যে দুর্বৃত্তায়িত রাজনীতি, এই রাজনীতিতে এমন একটি বাস্তবতা একটি ধাক্কা হিসেবে লেগেছিল অনেকের কাছে। উই ওয়ার শকড আসলে, পজিটিভলি। তো এখন একই দিনে, এটি ঘটেছিল রোববার ২১ জুন, একই দিনে আবার দেখা গেল ২১ জুন রোববার রাতের বেলা এমপির ছেলে খায়রুল ইসলাম সজীবকে পুলিশ মুচলেকা দিয়ে ছেড়ে দিল। তো তখন আমরা হলাম দ্বিতীয়বারের মতো শকড, এবং এইবার এই শকটি আরো বড় ছিল। কারণ হলো, যেভাবে ঢাকঢোল পিটিয়ে তাকে গ্রেপ্তার করা হলো পুরো দেশকে জানান দিয়ে, এবং সরকারিভাবে তার বিরুদ্ধে অভিযোগগুলো আসলো যে তার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে চাঁদাবাজির অভিযোগ আছে। পুলিশের মুখপাত্ররাও কিন্তু, কর্মকর্তাদের কেউ কেউ এই স্টেটমেন্ট দিয়েছেন সাংবাদিকদের সামনে যে তার বিরুদ্ধে অসংখ্য চাঁদাবাজির অভিযোগ আছে খায়রুল ইসলাম সজীবের বিরুদ্ধে। তিনি এমনকি অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায়, তখন থেকেই চাঁদাবাজি, দখল এবং ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েছিলেন এমপি বাবার প্রভাব বিস্তার করে। এবং তিনি নিজেও প্রভাবশালী ছিলেন, কারণ তিনি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। সেই পদটিও তিনি ব্যবহার করেছেন। এমনকি তার নিজের দলেরও যুব দলেরই আঞ্চলিক নেতারা, সোনারগাঁ এলাকার নেতাদের কেউ কেউ অভিযোগ করলেন যে ৫ আগস্ট পরবর্তী সময়ে এই সজীব এতটাই বেপরোয়া হয়ে উঠেছিলেন যে তিনি এক পর্যায়ে মেঘনা যে আমাদের ওখানে ব্রিজ আছে, মেঘনা ব্রিজ, ঢাকা চিটাগং হাইওয়ের উপরে, সেই মেঘনা ব্রিজের টোল প্লাজার নিয়ন্ত্রণও তিনি নিয়েছিলেন ৫ আগস্টের পর। এবং সেখান থেকে তিনি কয়েক কোটি টাকা পকেটস্থ করেন, অর্থাৎ আদায়কৃত টোল তার পকেটে যায়। কেউ তার বিরুদ্ধে কিছু বলবার দুঃসাহস করেনি। তো তার দুঃসাহস যখন বেরিয়ে চলছিল, এক পর্যায়ে তিনি সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ ৩ আসনটি মূলত সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ এলাকা জুড়ে। তো সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ এবং কাঁচপুর এলাকার ছোট বড় মাঝারি সব শিল্প প্রতিষ্ঠানগুলোকে তিনি টার্গেট করেন এবং সেগুলোর কাছ থেকে মাসোহারা বা চাঁদা আদায় করতে থাকেন। সাম্প্রতিককালে একটি শিল্প গোষ্ঠীকেও টার্গেট করেন এবং সেই গোষ্ঠীকে বড় অঙ্কের টাকা টার্গেট দিয়ে দেন। সেই টার্গেট যখন তার আদায় হয়নি, তখন তিনি তাদের এমনকি পরিবহন ব্যবস্থাও বন্ধ করে দেন। ট্রাকে করে মালামাল পারাপার হতো, ফিনিশড প্রোডাক্ট এখানে ওখানে যেত, সেই ট্রাকও তিনি বেশ কয়েকবার বন্ধ করে দেন। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে, গণমাধ্যম এগুলো বলছে যে সরকারের ঊর্ধ্বতনদের সংশ্লিষ্টতায় এবং তাদের নির্দেশে সেই ট্রাক আবার ছেড়েও দেওয়া হয়। তো সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সেই শিল্প গোষ্ঠী পুলিশের কাছে অভিযোগ করেছে, তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে, গণমাধ্যম বলছে এগুলো। তো তারই প্রেক্ষিতে নারায়ণগঞ্জ পুলিশ তাকে গ্রেপ্তার করে। বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় রোববার ২১ জুন। সেখানে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কার্যালয় হয়ে নারায়ণগঞ্জ ডিবি এবং অবশেষে ফার্দার কোয়েশ্চনিংয়ের জন্য, আরও বেশি জিজ্ঞাসাবাদের জন্য তাকে নেওয়া হয় ঢাকার মিন্টু রোডে ডিবি অফিসে। সেখানেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর এই সব কিছুর পর রাতের বেলা তাকে ছেড়ে দেওয়া হয়। তো তখনই আমরা বড় ধাক্কাটি খাই এবং দেশব্যাপী আবারও প্রশ্ন ওঠে যে এ কেমন আচরণ সরকারের। যদি তাকে গ্রেপ্তারি করা হলো চাঁদাবাজির অভিযোগে এবং তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ এসেছে, তাহলে তাকে কোন আইন বলে একই দিনে রাতের বেলা আবার ছেড়ে দেওয়া গেল? এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। সুপ্রিয় দর্শক শ্রোতা,
পুলিশের পক্ষ থেকে একটি পুলিশ বরাবর যেরকম করে থাকে, ডিবির পক্ষ থেকেও মিন্টো রোডের ডিবির কার্যালয় থেকে একজন মুখপাত্র বললেন যে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং মুচলেখা নিয়ে আত্মীয়দের কাছে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টা এরকম, অনেক সময় আমরা দেখি শিক্ষার্থীদের যাদের বয়স কম, আন্ডার 18, তাদের অনেক সময় গ্রেপ্তার করা হয় বা পুলিশি হেফাজতে নেওয়া হয়। স্কুল কলেজে মারামারি হয় যখন, তো তখন বয়স যাচাই করে যখন দেখা যায় তারা আন্ডার 18 বা বিলো 18, তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয় না। ছোটোখাটো বিষয় হলে, খুন খারাপির মতো খুব সিরিয়াস কিছু না হলে অভিভাবক ডেকে অভিভাবকের জিম্মায় মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে একজন কনফার্মড এক্সটর্শনিস্ট, অর্থাৎ নিশ্চিত করে তিনি একজন চাঁদাবাজ, নিশ্চিত করে বলা যায় কথা, কারণ সমস্ত গণমাধ্যম এটি রিপোর্ট করছে, তার দলের যুব দলের মেম্বাররা স্থানীয় এটি রিপোর্ট করছে এবং সরকার এই বিষয়ে অবগত আছে। পুলিশ স্টেটমেন্ট দিয়েছে যে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে। তো এত কিছুর পরে তাই তাকে বলছি যে কনফার্মড একজন এক্সটর্শনিস্ট বা চাঁদাবাজ। তো তাকে কি করে অভিভাবকের জিম্মায় রাতের বেলা মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া যায়, এই প্রশ্নটি খুব গুরুতর হয়ে উঠেছে এই মুহূর্তে। তো পুলিশ আওয়ামী লীগের আমলে যেরকম হতো, শেখ হাসিনা আমলে যেরকম হতো, বিচার অনেক সময় ওসির রুমে হয়ে যেত, থানায় হয়ে যেত, আদালত পর্যন্ত অনেক বিচার গড়াতো না যদি সেই সব অভিযোগগুলো হতো সরকারি দলের কারো বিরুদ্ধে। অসংখ্যবার আমরা সেটি দেখেছি, শতবার। তো এখন পুলিশের ভূমিকাটি মূলত কি এই ক্ষেত্রে? প্রিয় দর্শক শ্রোতা, দণ্ডবিধি অনুযায়ী যদি পুলিশের কাছে এরকম কারো বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকে, চাঁদাবাজির অভিযোগ, তাহলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে, গ্রেপ্তার করবে, জিজ্ঞাসাবাদ করবে, তার বিরুদ্ধে তদন্ত করবে, তথ্য প্রমাণ সংগ্রহ করবে এবং এক পর্যায়ে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের তাকে আদালতের কাছে হস্তান্তর করতে হবে। পুলিশের কাছে আর কিছু থাকে না। তো আদালত সিদ্ধান্ত নেবেন যে এই অভিযুক্ত ব্যক্তি, তার বিষয়ে কি, তাকে কি ছেড়ে দেওয়া হবে জামিনে, নাকি তাকে রিমান্ডে দেওয়া হবে, নাকি তার কারাবাস আরও দীর্ঘমেয়াদী হবে। এই বিষয়গুলো কিন্তু বিচারিক প্রক্রিয়া, জুডিশিয়াল প্রসিজার্স, এগুলো পুলিশের কোনো কাজ না। তো পুলিশ আদালতের কাজ কেন করতে গেল? আইন এটি অ্যালাউ করে কিনা, এবং প্রসিজারাল ফেয়ারনেস বলতে একটি টার্ম আছে আইনে, অর্থাৎ পদ্ধতিগত যে ন্যায্যতা আছে সেটি কি পুলিশ পালন করেছে? এখানে প্রসিজারাল ফেয়ারনেস অ্যাপ্লাই করা হয়েছে, এক্সারসাইজ করা হয়েছে? হয়নি। অতীতে সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়, সুপ্রিম কোর্টের রায়ে বিভিন্ন সময় উল্লেখ করেছে যে কাউকে গ্রেপ্তার করা হলে সেই গ্রেপ্তার যদি আনুষ্ঠানিক হয় তাহলে 24 ঘন্টার মধ্যে তাকে আদালতের সোপর্দ করতে হবে, এবং পুলিশ নিজে থেকে তাকে মুচলেখা দিয়ে ছেড়ে দিতে পারবে না, কিংবা 24 ঘন্টার বেশি পুলিশের কাস্টডিতেও রাখতে পারবে না। যদি সেটি করে পুলিশ, সুপ্রিম কোর্ট অনেক রায় কিন্তু সেটা উল্লেখ করেছে, যদি সেটি করে তাকে বলা হবে আরবিট্রারি এক্সারসাইজ অফ পাওয়ার, অর্থাৎ স্বেচ্ছাচারী প্রয়োগ ক্ষমতার। পুলিশের এটি করবার কোনো অধিকার নেই, সুপ্রিম কোর্ট অনেকবার অনেক রায়তে সেটা উল্লেখ করেছে। তো এখন তাহলে পুলিশ যে তাকে ছেড়ে দিল, এখানে আইনের লঙ্ঘন হয়েছে কিনা, পুলিশ এই কাজটি করতে পারে কিনা? এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো, তার দল থেকে একই দিনে 21 জুন রোববার যুবদলের কেন্দ্রীয় কমিটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এবং এই স্বীকারোক্তি তারা নিজেরাই দিয়ে যে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট চাঁদাবাজির অভিযোগ থাকায় তাকে দল থেকে বহিষ্কার করা হলো। প্রিয় দর্শক শ্রোতা, এটিও তো আমলযোগ্য একটি তথ্য যে তার নিজের দল, কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করেছে এবং তারা বলেছে তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে যে সজীবের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় চাঁদাবাজির, তাকে দল থেকে বহিষ্কার করা হলো। তো এরপর পুলিশের আর কি প্রমাণের দরকার ছিল যে তাকে আদালত পর্যন্ত নেওয়া গেল না, আদালতের কাছে সোপর্দ করা গেল না? আপোষ রফার পথে হেঁটে মুচলেখা নিয়ে পরিবারের কাছে তাকে ছেড়ে দিতে হলো কেন? এখানে কি বিচারিক প্রক্রিয়া ফলো করা হয়েছে? হয়নি। যদি না হয়ে থাকে তাহলে ভবিষ্যতে আরও চাঁদাবাজ বা জাতীয় অপরাধ যারা করবেন তারা গ্রেপ্তার হবেন। তাদের ক্ষেত্রে পুলিশ কোন পদ্ধতি নেবে? তাদেরকেও কি জিজ্ঞাসাবাদ করে আত্মীয়দের কাছে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হবে, নাকি তাদের জন্য ভিন্ন কোনো আইন থাকবে, তাদেরকে আদালতে সোপর্দ করা হবে, এরপর রিমান্ডে নেওয়া হবে? বিষয়টি কি হবে? ভবিষ্যতে পুলিশি সিদ্ধান্তগুলো কিভাবে আসবে? এই প্রশ্নগুলো কিন্তু সামনে চলে এসেছে। কারণ এটি কিন্তু একটি ব্যাড এক্সাম্পল হয়ে থাকলো, খারাপ একটি নজির হয়ে থাকলো,
যে চাঁদাবাজির মতো এরকম হীনাস অপরাধ করার পরও এবং অসংখ্য অসংখ্য অভিযোগ থাকার পরও এমপির ছেলে হওয়ার কারণে জিজ্ঞাসাবাদ শেষে তাকে মোচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এই নজির কিন্তু ডিএমপি ডিবি স্থাপন করল। তো এই বিষয়ে তাদের কি বলার আছে আমি জানি না, তারা হয়তো কোনো স্টেটমেন্ট দেবে না, আমরা এটা আশা করি না যে তারা কোনো স্টেটমেন্ট দেবে। বাট এই আলোচনাটি এখন সব জায়গায় আছে। বিএনপি সরকার কিছু সুনাম করিয়েছিল যখনই চাউর হলো খবরটি যে সজীবকে গ্রেপ্তার করা হয়েছে, নারায়ণগঞ্জের ডিবি হয়ে ঢাকা ডিবিতে আছে ফার্দার কোয়েশ্চেনিংয়ের জন্যে। তো পুরো দেশের মানুষ নড়ে চড়ে বসে তারা ভাবলো যে নিশ্চয়ই খুব গুরুতর কিছু হয়েছে। তো একই দিনে যখন তারা জানলেন যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তো তারা বিষয়টি আসলে হজম করতে পারেননি। তাই এই আলোচনা এখনও জারি আছে, সব জায়গায় লোকেরা এটি নিয়ে আলোচনা করছে। তো গ্রেপ্তার করে যেই সুনাম তারা কুড়িয়েছে, তাকে ছেড়ে দিয়ে তার চেয়ে অনেক বেশি বদনাম কিন্তু সরকার কুড়িয়েছে, একথা নিঃসন্দেহে বলা যায়। তো এই জাতীয় অ্যাকশনগুলো নেওয়ার আগে থেকেই মনে করি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভাবতে হবে তারা আসলে কি চাইছেন। তারা কি কোনো পজিটিভ বার্তা দিতে চাইছেন জাতির উদ্দেশ্যে, নাগরিকদের উদ্দেশ্যে, যে তারা এইসব অপরাধের ক্ষেত্রে, চাঁদাবাজির মতো অপরাধ, চাঁদাবাজি, দখল, ঝুটের ব্যবসা, অবৈধ দখল, সব কিছুর ব্যাপারে তারা জিরো টলারেন্সে আছেন। মুখে মুখে তারা যদিও মাঝে মধ্যে বলেন, তো তারা সেটি প্রমাণ করতে চাইছেন কোনো পজিটিভ বার্তা দিয়ে। যদি তা না হয় তাহলে এরকম লেজে গোবরে গ্রেপ্তার করা এবং ছেড়ে দেওয়া, এই নাটকের তো কোনো মানে হয় না। এবং এই নাটক সরকারের ভাবমূর্তির জন্য মোটেই সুখকর নয়, মোটেই সম্মানের নয়। এটি সিম্পল, এটি বুঝবার জন্য কারো পিএইচডি করতে হয় না। বাট সরকার এই বিষয়টি বুঝতে ব্যর্থ হয়েছে। তো এখন মানুষ আবার একই বার্তা পেতে শুরু করেছে যে হাসিনার আমলে যা হতো, আইন এক একজনের জন্য এক এক রকম, সরকারি দলের হলে একরকম, সরকারি দলের না হলে অন্যরকম। সো একই বার্তা আমরা পেয়ে গেলাম, যা আমরা জুলাই অভ্যুত্থান উত্তর বাংলাদেশে পেতে চাইনি। আর পুলিশকেও তাদের ভাবমূর্তি উদ্ধার করতে হলে এই মোসাহেবি এবং চাটুকারিতা থেকে বেরিয়ে আসতে হবে, প্রসিজারাল ফেয়ারনেস অ্যাপ্লাই করতে হবে সবার জন্য একইভাবে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য।